নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, অমিত শাহ পশ্চিমবঙ্গের প্রথম দফার যে নির্বাচন হয়ে গিয়েছে তার পরিপ্রেক্ষিতে বলছেন যে তিনি নাকি 110টা আসন জিতে ফেলেছেন। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি নাকি প্রথম দফায় 152-র মধ্যে 110টা আসন পেয়ে অলরেডি তাদের বিজয় রথ তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু ইন্টারনাল খবর অন্য কিছু বলছে। ইন্টারনাল খবর বলছে যে অমিত শাহ বাংলার যে চার মূর্তি রয়েছে, চার মাথা রয়েছে বিজেপির তরফ থেকে, সেই চারজনকে ওয়েস্টিন হোটেলে ডেকে রীতিমতন একদম ক্লাস নিচ্ছেন। তার কারণ পশ্চিমবঙ্গের বিধানসভায় অত সহজে ভারতীয় জনতা পার্টি প্রথম দফার যে নির্বাচন সেখানে 100 কেন 80ও পার করতে পারেনি, সেটা তাদের আভ্যন্তরীণ রিপোর্ট। প্রথমে আপনারা শুনুন যে অমিত শাহ মঞ্চ থেকে কি বলছেন দক্ষিণবঙ্গে ভোট প্রচার করতে এসে, তারপর আপনাদের বলবো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব যে কেন ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে বেশ খানিকটা চাপেই রয়েছে। बात सुन लो, पहले चरण में भाजपा 110 सीट जीतकर दीदी का सुपड़ा साफ। আপনারা শুনলেন অমিত শাহের কি বক্তব্য। অবশ্যই তিনি তার নেতা কর্মী ভোটার সবাইকে উদ্বুদ্ধ করার জন্য বলছেন যে 110টা আসন অলরেডি আমরা জিতে ফেলেছি উত্তরবঙ্গে, এবার আপনারা দক্ষিণবঙ্গে ভোট দিন। কিন্তু ছবিটা যে খুব একটা সাবলীল ভাবে অমিত শাহ তৈরি করতে পেরেছেন তেমন কিন্তু নয়। একদম বিজেপির নেতাদের সঙ্গে কথা বলে যে রিপোর্ট আমরা তৈরি করতে পারছি তাতে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণভাবে যে ছবিটা উঠে আসছে, 70 থেকে 72টার বেশি সিট ভারতীয় জনতা পার্টি প্রথম দফার যে নির্বাচন 152টা হয়ে গিয়েছে, তাতে সম্পূর্ণ লিস্ট চলে এসেছে। কোথায় কত পার্সেন্ট পোলিং হয়েছে সমস্তটা আসতে 1-2 দিন সময় লাগে। তো 23 তারিখের ভোট হয়ে গিয়েছে। আমরা একদম তার পরবর্তীতে যে রিপোর্ট একদম ভারতীয় জনতা পার্টির আভ্যন্তরীণ সূত্রে বেরিয়ে আসছে, সেখানে কিন্তু কোনো মতেই 70 থেকে 72টা সিটের বেশি বেরোচ্ছে না। এবং সম্পূর্ণভাবে আপনারা জানেন যে অমিত শাহ নিজে ভোটের জন্য রয়েছেন নিউ টাউনের ওয়েস্টিন হোটেলে। তার সঙ্গে আপনারা জানেন যে আরএসএস এর একটা সাংগঠনিক অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এবং তারা একটা সমীক্ষা করেছে এবং বিজেপি তাদের যে আভ্যন্তরীণ একটা সমীক্ষা আছে, সমস্তটাই মিলিয়ে কিন্তু 70 থেকে 75 তার বেশি অমিত শাহের কাছে কিন্তু রিপোর্ট পৌঁছাচ্ছেন। এবং যার জন্য তিনি অবশ্যই একটা গুপ্ত মিটিং ডেকেছিলেন এবং এইভাবে যেভাবে ধস নামলো, যেখানে অমিত শাহ টার্গেট করে দিয়েছিলেন যে প্রথম দফায় 152-র মধ্যে 120টা অন্তত পেতে হবে, কিন্তু তার পরবর্তীতে তিনি টার্গেটটা কমিয়ে আনেন। তিনি বলেন যে 100 থেকে 110টা অন্তত পেতেই হবে, তা না হলে কোনো মতেই আমরা এই মুহূর্তে জয়ের দিকে এগিয়ে যেতে পারবো না। কারণ অমিত শাহ খুব ভালো করে জানেন যে দ্বিতীয় দফার যে নির্বাচন হতে চলেছে আগামী বুধবার দিন 29 তারিখ, সেই দ্বিতীয় দফার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আর যাই করতে পারুক না কেন খুব বেশি সিট তারা দখল করতে পারবে না। ম্যাক্সিমাম 20 থেকে 25টা সিট তারা দখল করতে পারবে। তো এই 142-এর মধ্যে তাদের খুব একটা আশা নেই। কিন্তু আশা কোথায় ছিল? প্রথম দফায় যে 152টার মধ্যে তারা 100টা বা 110টা যদি দখল করতে পারে। কিন্তু সেই আশা সম্পূর্ণ বাস্তবায়িত যে হয়নি, এইটা অমিত শাহের কাছে অলরেডি খবর চলে গিয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ নিয়ে যে স্বপ্নটা বিজেপি 2021 সালে দেখেছিল, 2024-এ দেখেছিল, 2026-এ অবশ্যই দেখেছে, প্রত্যেকটা ইউটিউব ভিডিওর পরবর্তীতে আপনারা যে ভিডিওটা দেখবেন অ্যাডভার্টাইজটা, সেটা আপনারাও জানেন নিশ্চয়ই যে একদম বিজেপি সরকার আসছে, এই ধরনের একটা অ্যাডভার্টাইজ রীতিমতন চলে আসছে। তো এই যে একদম টাকা, বিস্তর টাকা এখানে ইনভেস্ট করা, সময় ইনভেস্ট করা, বিভিন্ন রাজ্যের নেতাদেরকে নিয়ে আসা, যোগী আদিত্যনাথ হতে পারে, হেমন্ত বিশ্ব শর্মা হতে পারে, কাঙ্গনা রানাওয়াত হতে পারে, প্রত্যেককে নিয়ে এসছেন, অনুরাগ ঠাকুর থেকে স্মৃতি ইরানি, প্রত্যেকে এসে পশ্চিমবঙ্গে প্রচার করেছেন। আর মোদী অমিত শাহ তারা দুজন তো রয়েইছেন, এবং অমিত শাহ এত দিন ইনভেস্ট করছেন পশ্চিমবঙ্গটা জেতার জন্য। অর্থাৎ বলা যেতে পারে ভারতবর্ষের যে স্বরাষ্ট্র দপ্তর সেটাই চলছে পশ্চিমবঙ্গে, কলকাতার নিউ টাউনে ওয়েস্টিন হোটেল থেকে।
এতদিন ব্যাপী অমিত শাহ বসে রয়েছেন, এখন সেইটার সম্পূর্ণভাবে যদি জলাঞ্জলি দিতে হয় তাহলে তো কোথাও গিয়ে সম্পূর্ণভাবে একটা ধাক্কা লাগেই, এবং সেটা নিয়ে রীতিমতন শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ তাদের প্রত্যেককে একদম দোষারোপ করছেন এই মুহূর্তে অমিত শাহ। তেমন একটা আভ্যন্তরীণ রিপোর্ট কিন্তু বেরিয়ে আসছে সূত্র মারফত। এবার আপনাদের বলি যে এই ঘটনাটা কেন ঘটলো। অ্যান্টি ইনকামবেন্সি তো ছিল, মমতা ব্যানার্জির বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি ছিল, কিন্তু সেটাকে বিজেপি মুখী করা, সেই ভোটগুলোকে বিজেপি মুখী কেন করতে পারলো না এই মুহূর্তে যে রিপোর্ট অনুযায়ী ভারতীয় জনতা পার্টি, সেটা আপনাদেরকে যদি একটু বিস্তারিত বলি। বিজেপির অভ্যন্তরে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি মন্ডলে হতে পারে, প্রত্যেকটি বুথে হতে পারে, প্রত্যেকটি বিধানসভায় হতে পারে, একটা বিস্তর লবির দ্বন্দ্ব চলছে। অর্থাৎ বিভিন্ন নেতার বিভিন্ন লবি, আদি বিজেপি, নব্য বিজেপি, নব্য বিজেপির মধ্যে আবার দুটো লবি, এই দাদাপন্থী ওই দাদাপন্থী, এই বিষয়গুলো এত বেশি মাত্রায় হয়ে গিয়েছে, ভোট কিন্তু সেখান থেকেও স্প্লিট করছে। অর্থাৎ ভোট কার উপর ডিপেন্ড করে, যারা একদম নেতা কর্মী তাদের উপর তো ভোট ডিপেন্ড করে না, তারা পার্টিকে ভোট দেয়, কিন্তু ভোটটা স্প্লিট করে মূলত কোন জায়গায়, যে সমস্ত মানুষজন একদম সরাসরি পার্টিকে দেখে নয়, নেতাকে দেখে বরঞ্চ ভোট দেন। তো সে যখন দেখছে যে আমার নেতা দাম পাচ্ছে না, সেই জায়গাটা কিন্তু একটা ধাক্কা খাচ্ছে। এবং আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী 2020 সালে একদম তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর থেকে শুভেন্দু অধিকারী হয়ে ওঠেন কিন্তু এক কথায় সর্বে সর্বা, বিজেপির মুখ বলতে শুভেন্দু অধিকারী। এতদিনের বিজেপি পার্টি পশ্চিমবঙ্গে যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং সেখান থেকে তাদের লেগাসিটা তারা নিয়ে বহন করছে, সেই জায়গায় শুভেন্দু অধিকারী কেন হঠাৎ করে নেতা হয়ে উঠবেন, সেটাও কিন্তু একটা বড়সড় দ্বন্দ্ব রয়েছে। ঠিক তেমন ভাবেই শ্রমিক ভট্টাচার্য একদম পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিটাকে হাতে নেওয়ার পরে 2025 সালে তিনি যখন রাজ্য সভাপতি হলেন, তারপর থেকে কিন্তু তিনি একটা চেঞ্জ আনার চেষ্টা করেছিলেন, পুরনোদের আবারও তাদের জায়গাটা ফিরিয়ে দেওয়া। যেমন বীরভূম থেকে দুধ কুমার মন্ডল এবার লড়াই করছেন, তিনি একদম বিজেপির প্রাক্তন বহু পুরনো একজন নেতা, এবং দুধ কুমার মন্ডল এক সময় অনুব্রত মন্ডলের কিন্তু রীতিমতন একটা ত্রাস হয়ে উঠেছিলেন 2014 সাল নাগাদ, কিন্তু তার পরবর্তীতে তাকে সম্পূর্ণ বসিয়ে দেওয়া হয়েছিল, এখন আবার তাকেই প্রার্থী করা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু করার চেষ্টা করেছিলেন শ্রমিক ভট্টাচার্য, কিন্তু দ্বন্দ্ব একটা রয়েই গেছে, নব্য বিজেপি বনাম আদি বিজেপি। এই যে দুধ কুমার মন্ডলের হয়ে সম্পূর্ণ কিন্তু লড়াই করেননি যারা নতুন ভাবে বিজেপিতে এসেছিলেন তৃণমূল ছেড়ে, এই ধরনেরও একটা কিন্তু খবর রয়ে গেছে। আপনারা দেখেছিলেন যে বিজেপি যখন প্রার্থী তালিকা প্রকাশ হয়েছিল, শ্রমিক ভট্টাচার্যকে ঘিরে অত্যন্ত অভিযোগ তারা করেছিল যে এই ধরনের প্রার্থী তালিকা কিভাবে হতে পারে, পরশুদিন দল ছেড়ে যারা এসেছে বিজেপিতে তাদেরকে প্রার্থী বানিয়ে দিচ্ছেন, আর এতদিন ধরে বিজেপির যারা করছে তারা কোনোভাবেই প্রার্থী হতে পারছে না, এইগুলো হতে পারে কিভাবে। এই বিষয়গুলো কিন্তু কোথাও গিয়ে ভোটের ক্ষেত্রে কাজ করছে। অর্থাৎ বিজেপি যে স্বপ্নটা দেখেছিল সম্পূর্ণভাবে 2 দফায় ভোট করাবে, ইলেকশন কমিশনকে দিয়ে ভোট করাবে, বিভিন্ন ভাবে একদম রীতিমতন তাদের কন্ট্রোলে রাখবে, পশ্চিমবঙ্গে এসে কিন্তু আবারও তাদেরকে সেই ধাক্কাটা খেতেই হচ্ছে। এখন আমরা অবশ্যই যে জিনিসটা আপনাদেরকে বারংবার বলছি যে বিহারের নির্বাচনের ক্ষেত্রে এরকম আমরা বহু কিছু দেখেছিলাম, বহু কিছু আপনাদের সামনে রেখেছিলাম। বিহারের নির্বাচন কোনোভাবেই তেজস্বী যাদব, রাহুল গান্ধী তাদের হাত থেকে চলে যাওয়ার কথা ছিল না। যেভাবে মানুষ আসছিলেন, উপচে পড়ছিলেন, আমরা দেখতে পেয়েছিলাম অমিত শাহের সভাতে লোক নেই, ফাঁকা চেয়ার, কিন্তু তার পরবর্তী 200-র বেশি আসন তারা পেয়ে গেলেন। কোন সমীক্ষা বলেনি যে 200-র বেশি আসন ভারতীয় জনতা পার্টি পেতে পারে। এবং তার পরবর্তী লিস্ট আমরা যখন দেখেছিলাম, ভোটের রেজাল্টটা নিয়ে যখন বিশ্লেষণ করেছিলাম, তখন আপনাদেরকে দেখিয়েছিলাম পর পর সিটে কিভাবে একদম রীতিমতন আগে থেকে একটা ডিজাইনড রেজাল্ট করে রাখা হয়েছে যেন মনে হচ্ছে। তো সেই যে জায়গাটা, সেই জায়গাটা শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গেও 4 তারিখ আমরা জানি না সেটা নিয়ে বিশ্লেষণ করতে হবে কিনা, যে ভারতীয় জনতা পার্টি একদম হই হই করে জিতে গেল, 294টা আসনের মধ্যে 200 বেশি আসন পেয়ে ভারতীয় জনতা পার্টি জিতে গেল। আমরা জানি না সেটা নিয়ে আলোচনা করতে হবে কিনা, তবে এই মুহূর্তে গ্রাউন্ড রিপোর্ট যা বলছে তাতে অবশ্যই এখনো পর্যন্ত 152টা কেন্দ্রে যেখানে ভোট হয়েছে সেখানে 70টার বেশি কোনো মতেই ভারতীয় জনতা পার্টি পাবে না। এবং অবশ্যই আপনারা জানেন যে দক্ষিণবঙ্গে যেখানে 29 তারিখ ভোট হতে যাচ্ছে, সেটা সম্পূর্ণ যে গড় একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবে পরিচিত, সেটা বিস্তীর্ণ এলাকা জুড়ে হতে পারে, যে কোনো জায়গায় দক্ষিণবঙ্গে একদম দক্ষিণ কলকাতা হতে পারে, উত্তর কলকাতা হতে পারে,
প্রত্যেকটা জায়গায় দমদম হতে পারে, উত্তরপাড়া হতে পারে, প্রত্যেকটা জায়গায় রীতিমতন আমরা দেখতে পেয়েছি হয় একদম রীতিমতন সিপিআইএম এর ভোটার রয়েছে, না হলে তৃণমূল কংগ্রেসের ভোটার রয়েছে। বিজেপি এখানে দাঁত ফোটাতে অত কিন্তু পারবে না। তো সেই জায়গাগুলো নিয়ে আমরা অবশ্যই বিচার করব, আরো বিস্তারিত ভিডিও বানাবো। কিন্তু দক্ষিণবঙ্গের ভোটের আগে অমিত শাহ ইজ নট ভেরি মাচ হ্যাপি উইথ হিজ সোলজার্স, সেই জায়গাটা কিন্তু এক মুহূর্তে খবর উঠে আসছে। তিনি মুখে যাই বলুন না কেন, বাইরের সভায় যাই বলুন না কেন, ভেতরের খবর কিন্তু অবশ্যই এই মুহূর্তে অমিত শাহের কাছে রিপোর্ট পৌঁছে গিয়েছে যে 70 থেকে 72 এর বেশি প্রথম দফার নির্বাচনে তারা খুব একটা হাসিল করতে পারছে না। তবে সেই যে বললাম, বিহারের নির্বাচন, হরিয়ানার নির্বাচন, মহারাষ্ট্রের নির্বাচন, দিল্লির নির্বাচন, আমরা যেভাবে অবাকের রেজাল্টটা দেখেছিলাম, গ্রাউন্ড রিয়ালিটির সঙ্গে রেজাল্টের কোনো মিল নেই, সেটাও যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয় তাহলেও আমাদের সেই নিয়েও বিশ্লেষণ করতে হবে। সেসব কথা পরে, কিন্তু অবশ্যই প্রথম দফা নির্বাচনের পরবর্তীতে আমরা দাঁড়িয়ে আছি এবং দ্বিতীয় দফার ঠিক আগে দাঁড়িয়ে আছি। জোর কদমে শেষ বেলায় প্রচার করছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি। সেই মুহূর্তে দাঁড়িয়ে একদম পলিটিক্যাল গ্রাফটা কোন দিকে যেতে চলেছে আপনাদের সামনে রাখলাম। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।